এইটুকুনি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আমাদের গ্যাপগুলি কোথায়, কোন জিনিসগুলিকে আমাদেরকে আরো নজরে রাখা উচিত, বা যেহেতু এখনো হাতে সময় আছে, আপনাদের পরামর্শগুলিকে নিয়ে আমরা পরবর্তী কাজগুলিকে আগায় নিয়ে যাব। ফ্লোর ইজ ওপেন, এনিবডি ক্যান রাইজ ইউর হ্যান্ড, এবং আমরা এটাকে গঠনমূলক ক্রিটিসাইজ হিসাবে গ্রহণ করব। কেউ কিছু বলবেন না, তার মানে আমাদের কোনো কিছুই ভালো হয় না। আপনাদের কেউ কিছু বলতে চাচ্ছেন না, তাই কি? জি, আফরিন আপু, প্লিজ। আসসালামু আলাইকুম আলফাত ভাই এবং সকলকে। আমি একটু জানতে চাচ্ছিলাম, যদি ভুল না করে থাকি বা কোথাও গ্যাপ হয়ে থাকে, একটা কি আমাদের রেসিডেন্সিয়াল কোনো মিট আপ বা কিছুর পরিকল্পনা ছিল? ওটা কি হয়ে গিয়েছে নাকি মিস করেছি বা অন্য পরিবর্তন এসেছে? এটা একটু জানা দরকার। আচ্ছা, আমাদের আহ এইখানটাতে একটু চেঞ্জেস আসছে। রেসিডেন্সিয়াল আমরা মনে হয় করতে পারছি না, কারণ রেসিডেন্সিয়াল করতে গেলে কিছু কমপ্লেক্সিটি আমাদের তৈরি হচ্ছিল, তো আমরা যেটাকে আসলে কোনোভাবেই কাভার আপ করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আসলে এটা ওয়ান ডে সেশন বা হচ্ছে 2 ডে সেশন, ডে লং প্রোগ্রাম যে কোনো একটা জায়গায় হবে, বা মানে 2 দিন হয়তো, বা শুক্রবার সারাদিন, শনিবার সারাদিন এমন করে হবে। রাতে আপনাদেরকে নিজ দায়িত্বে থাকার একটু ব্যবস্থা করে নিতে হবে, এবং অবশ্যই সেটা আমরা চেষ্টা করছি সুইটেবল একটা প্লেসে, ঢাকার মধ্যে বা ঢাকার খুবই কাছে, যাতে কমিউনিকেশনের প্রবলেম না হয়। আমরা চেষ্টা করছি, এটা নিয়েও আমরা আজকে ডিসকাস করবো। আমাদের এজেন্ডার ভিতরে এটাও আছে যে আমরা কিভাবে এটা অর্গানাইজ করতে পারি। আফরিন আপু, আপনার কাছ থেকে যদি কোনো সাজেশন পাওয়া যায়। আমি আসলে সবার পক্ষে বলতে পারছি না। সবার সুযোগ আপনি সুবিধা আপনারটাই আপনি বলেন, আপনারটা জি, বললেও আমাদের একটা ধারণা তৈরি হয়। আমার মনে হয় যে আমরা যেহেতু পরীক্ষার প্রস্তুতির দিকে আগাচ্ছি, হাফ বেলা এক বেলা সবার সময় মাথায় রেখে অন্তত সর্বনিম্ন একদিনের যদি বা 7-8 ঘন্টা একসাথে করা যায় কোথাও, অথবা 4 ঘন্টা, তাহলে ভালো হয়। আর যারা নানা রকম ব্যস্ততার কারণে সশরীরে না পারছে, তাদেরকে অনলাইনে সুযোগ করে দেওয়া ভালো আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে যেন হ্যান্ড রাইজ করেছিলেন? জি, চঞ্চল কুমার রে ভাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আমার কথা যদি বলি, আমি অ্যাকচুয়ালি 2020 বা 21 সাল থেকে, তখন থেকে হ্যাম হ্যামের সাথে আসলে পরিচয়, এবং আমি সেই সময় আপনাদের কমিউনিটির বিভিন্ন মানুষের সাথে ফেসবুকে কানেক্টেড হই, যেমন ফজল রাব্বি ভাই বা আরো কয়েকজনের সাথে কানেক্টেড আছি। তো 23 সালের পরীক্ষাটা আসলে আনফর্চুনেটলি দিতে পারি নাই। তো 25 সালে যখন এক্সামটা হবে দেখলাম এবং অনেক খুশি, এবং আপনারা যে এত সুন্দর একটা আয়োজন করছেন অনেক ভালো লাগছে। বাট ভাই, আমার হচ্ছে যে যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মেনলি এক্সাম এখন কাছে আসতেছে। মানে আমাদের নর্মালি যেটা হয় যে যখন এক্সামটা কাছে চলে আসে, তখন আমাদের সিরিয়াসনেসটা আসলে বেড়ে যায়। যেমন আমাদের এই যে ট্রেনিং মডিউল যেটা চলতেছে, অনেকদিন ধরে চলতেছিল, তো শুরুর দিকে হ্যাঁ আপনাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছি, কিন্তু তারপরে দেখা গেছে সে সময় হয়তো ওইভাবে খুব বেশি ঘাটাঘাটি করা হয়নি। সো দেখা গেছে অনেক টপিক হয়তো আপনারা বলতেছেন, আপনারা আমরা হয়তো বা ওইভাবে তখন যা শুনে যাচ্ছি ওইভাবে পড়ি না, কিন্তু এখন যেমন লাস্ট 2 দিনে আমি ঘাটাঘাটি করতে গিয়ে হয়তো অনেক কিছু জানতে পারছি। এখন মনে হয় যে ওই টপিক গুলো যদি আরেকবার যদি চান্স পাওয়া যেত আর কি জানার জন্য। তো আমার একটা প্রস্তাব হচ্ছে যে ভাই, আপনাদের আরেকটা সেকেন্ড ব্যাচ চালু হয়ে গেছে। তো যদি এমন সুযোগ থাকে যে ওই ব্যাচের যে রেকর্ডেড ক্লাসগুলো বা স্লাইড গুলো যদি আসলে প্রোভাইড করা যায় আমাদের, আমাদের খুবই উপকার হতো ভাই। ওকে, আমরা অবশ্যই সকল রেকর্ডেড ক্লাস এগুলি আমরা দিয়ে দিব। তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও এটা কিন্তু শেষ বলতে যে আসলে শেষ হয়েও হইলো না, শেষ ব্যাপারটা অনেকটা এইরকম। আমরা আজকে অফিসিয়ালি ট্রেনিং সেশন শেষ করছি, তারপরে মক টেস্ট, প্রবলেম সলভিং এন্ড কোয়েশ্চেন আনসার, এরপরে সবগুলি সেশন হবে হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার নিয়ে। আপনারা প্রশ্ন করবেন, আমরা আনসার করবো। তো আসলে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা আছি।
পরীক্ষার দিনটাতে আমরা নাই, পরীক্ষার খাতায় আপনাকেই লিখতে হবে। তার আগ পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে সবসময় আপনাদের পাশে আছি। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, আর কেউ কি কিছু বলতে চান? জি শ্যাম ভাই। ভাইজান, আমি বেশি কিছু বলতে চাই না, এমনি একটু লেট করে জয়েন হয়েছি, প্রথম দিকে কিছু শুনিনি, তো ওই বিষয়ে তো আর বলতে পারবো না। আমি যেটা বলতে চাই যে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে, তো যতটুক কাজের ক্লাস আছে অতটুকু আমরা প্রপার ভিডিও লিংক পাইনি। ওটা হলে হয়তো আমরা একটু বারবার রিক্যাপ 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 দিতে পারতাম, ওটা হলে উপকৃত হতাম আর কি। তো এই বিষয়ে যদি কিছু বলেন। ওকে, আমি এইমাত্রই বলেছি লাস্ট টাইম যে আমরা সবগুলি এখন একত্রে করে দিয়ে দিব। আসলে অনেক জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় আছে, সেগুলিকে একত্রে করার কাজ চলছে। যেটুকুন প্রয়োজন, অপ্রয়োজনীয় জিনিসগুলিকে আমরা বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলিকেই নিয়ে আসবো। পাশাপাশি আজকে একটা ছোট্ট বই বের হয়েছে, বইয়ের মতো করে আর কি, এটা আসলে বই না, এই কিছু মানে এদিক সেদিকের লেখা একত্রে করে দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি এইটাকেই আপনি যদি একবার একটু রিডিং পড়েন, আমার মনে হয় সবকিছু কাভার করে আসবে। শ্যাম ভাই। যে আমি আপনার পুরো কথাটাই নোট করেছি, আমি বুঝতে পেরেছি, এবং ধন্যবাদ যে সবকিছু এক জায়গায় করে দিবেন, যেটা আমাদের সবার জন্য আসলে উপকৃত হবে। আর বইটা অলরেডি পড়া শুরু করেছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ শ্যাম ভাই। শিহাব হোসেন ভাই। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ দিয়ে নিচ্ছি বিডিডিএস ক্লাবকে, যারা এত সুন্দর একটা আমাদের নতুনদের নিয়ে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করেছে। বিশেষ ধন্যবাদ দিচ্ছি ফাহাদ ভাই আপনাকে এবং এসিপি ভাইয়াকে, যাদের গাইডলাইনে আজকে আহ, আসলে স্বপ্ন দেখতে পারতেছি। যেহেতু আমি নন টেকনিক্যাল একজন পার্সন, আর হ্যাম রেডিও তো পুরোটাই টেকনিক্যাল একটা সেক্টর, তো এটা নিয়ে অনেক ভয়ে ছিলাম, যে ভয়টা আপনারা কাটিয়ে দিয়েছেন। তো ভাই আমার একটা ছোট্ট পরামর্শ ছিল, সেটা হচ্ছে আমাদের কি অনলাইনে কোনো এমসিকিউ টেস্ট নেওয়া যায়? অনলাইনে এমসিকিউ টেস্ট নেওয়া, বা আর হচ্ছে আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার গুলো Q&A এর জন্য একটা মানে সেশন করা, যে আমরা কয়েকদিন আমাদের যত কোশ্চেন আছে সেগুলো নোট ডাউন করে রাখবো। দেন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যে কোনো একটা ক্লাসে আপনাদের বললে সেটা জানিয়ে দিবেন, অ্যান্সার দিয়ে দিবেন বা সলভ করে দিবেন। এরকম একটা কিছু করা যায় কি? থ্যাংক ইউ ভাই। ডেফিনেটলি, ডেফিনেটলি আমরা অবশ্যই এটা বারবারই বলে আসছি সেই প্রথম থেকেই, যে আমরা এই ক্লাসটা আজকে অফিসিয়ালি ক্লোজ হচ্ছে, কিন্তু কোয়েশ্চেন এন্ড আনসার আমরা সবসময় দিয়ে যাব, এবং সেটার জন্য আমরা অবশ্যই টাইম শিডিউল করে দিব। বিক্ষিপ্ত ভাবে না করে অর্গানাইজ করলে আপনার প্রশ্নে অন্যের উপকার হয়ে যাবে, সেটা অবশ্যই আমরা অর্গানাইজ করব। আর পাশাপাশি হচ্ছে আপনার যেই আরেকটা পরামর্শ ছিল হচ্ছে আহ ইয়ের ব্যাপারে, এমসিকিউর ব্যাপারে, আমাদের সেইটার ব্যবস্থা হচ্ছে। আমরা অনলাইনে কিছু এমসিকিউর ব্যবস্থা রাখবো, যেটা একটা মক টেস্টের মতো। আপনি সেখানে মক টেস্ট দিয়ে নিজের যোগ্যতাটা একটু দেখে নিতে পারেন যে কতটুকু আরেকটু ঝালাই করতে হবে কিনা। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ শিয়া ভাই। জি ভাই, থ্যাংক ইউ। ফাহিম শাহরিয়ার ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আহ, আমি এখনো সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, মাত্র সাজেক থেকে এসে পৌঁছাইছি। তো আমার প্রশ্ন অলরেডি শিহাব ভাই করে ফেলছে। আহ, এরকমই একটা প্রশ্ন আমার ছিল, যে ধরেন যেহেতু আহ, আপনার কি বলে আগামী মাসের 9 তারিখে হচ্ছে এক্সাম, তো সেই হিসাবে ধরেন মিনিমাম 1 তারিখ বা 2 তারিখে এমসিকিউর একটা 1 ঘন্টা সময় দিয়ে পরীক্ষা আমরা যারা আছি পরীক্ষা দিলাম এখানে, তাহলে আমাদের একটা নিজেদের একটা ঝালাই করা হয়ে গেল আর কি নিজেদের ভিতর। এটাই আমার মূলত প্রশ্ন। আর এভরিওয়ান যারা ক্লাসে সহপাঠী ছিলেন, এবং আসলে আপনারা যারা ছিলেন, যারা প্রত্যেকটা ব্যস্ততার মুহূর্তেও আমাদেরকে ওইভাবে সময় দিয়েছেন, কারণ আপনারা সিনিয়র পার্সন, অনেক কাজে ব্যস্ত, ফ্যামিলি, বিজনেস, তো এটাই আর কি। যা দিয়েছেন অনেক করেছেন, আলহামদুলিল্লাহ, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। এই আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আগে একটু পানি খেয়ে নেন আপনি। হ্যাঁ, সাদেক থেকে ফিরে এসেই প্রশ্ন করা বা হচ্ছে কথা বলাটা খুবই কঠিন। আপনি আগে বাসায় যান, রেস্ট নেন এবং পরীক্ষার প্রস্তুতি নেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের ট্রেজারার মনে হয় আসছিলেন। ট্রেজারার,
মোহাম্মদ মারুফ ইসলাম, ফক্সট্রট ইন্ডিয়া আলফা। থ্যাংক ইউ আলফা ফক্সট্রট। বেসিক্যালি একটু কাজের মধ্যে ছিলাম বা কাজের মধ্যেই আছি, যে কারণে একটু সময় লাগছে, যদিও মানে খুব মনোযোগ দিয়ে শুনছি। এবং আই বিলিভ রাব্বি ভাইও বোধহয় এতক্ষণে অ্যাড হয়ে গেছেন। আমি ওনাকে লিমায় ট্রাই করেছিলাম। তো সকলকে ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য সহকারে, খুব মানে উইথ ভেরি গ্রেট স্পিরিট বেসিক্যালি ক্লাসটা কন্ডাক্ট করেছেন। এই আর কি, আমরা তো আমাদের মতন চেষ্টা করেছি। ওইভাবে আর বেসিক্যালি বলার মতন কিছু নাই, এমনিতেও একটু কাজের মধ্যে আছি। তো দ্যাটস ইট, আল্লাহ ভরসা। লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ আলফা ফক্সট্রট, ফক্সট্রট ইন্ডিয়া আলফা। থ্যাংক ইউ ফক্সট্রট ইন্ডিয়া আলফা, এন্ড থ্যাঙ্কস ফর ইউর কন্ট্রিবিউশন। আপনি আসলে অনেক সহযোগিতা করেছেন, সেশন কন্ডাক্ট করেছেন। থ্যাংক ইউ। এবার সবচেয়ে বড় কৃতজ্ঞতা জ্ঞাপন যার প্রতি আমাদের আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের ফজলে রাব্বি ভাই, ওয়ান অফ আওয়ার মেন্টর। আমি রাব্বি ভাইকে অনুরোধ জানাবো সকলের উদ্দেশ্যে, আপনার মতো করে আপনি বলবেন। রাব্বি ভাই, আমরা ব্যাচ 1 এবং ব্যাচ 2 কে আজকে অফিসিয়ালি ক্লোজ করছি। এর পরবর্তীতে আমরা শুধুমাত্র কোয়েশ্চেন আনসারে যাবো। আচ্ছা, আমি তো মাত্র জয়েন করলাম, তোমরা কিছুক্ষণ চালাও, তারপর বলতে দাও, আমি তো কিছুই বুঝতেছি না। মারুফ ভাই জাস্ট লিংক পাঠালো আমাকে। ওকে ভাই, মানে বেসিক্যালি আমরা হচ্ছে আজকে ক্লাস মানে ব্যাচ 1 এবং ব্যাচ 2 কে আজকে একত্রে করে আমাদের ট্রেনিং সেশনটা অফিসিয়ালি আজকে ক্লোজ করতেছি। এরপর থেকে আমরা শুধুমাত্র কোয়েশ্চেন এন্ড আনসার এবং একটা ফিজিক্যাল মিট আপের ব্যবস্থা। আমার মনে হয় মারুফ ভাই, আমরা কি ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও ডে এর ওই প্রোগ্রামটাতে ওনাদেরকে অ্যাকোমোডেট করার ব্যাপারে প্ল্যান করতে পারি না? আমরা ইন্টারনাল ডিসকাশন হয়েছে, সো আই এম এক্সপেক্টিং হয়তো বা আগামীকালকে আমরা কনফার্মেশনটা পাবো। তো এই কারণে এই মুহূর্তে প্ল্যান দাঁড় করাচ্ছি না। উই আর ভেরি মাচ পজিটিভ, বাট অফিসিয়ালি একটু জেনে নেওয়ার জন্য ওয়েট করছি আর কি। কি স্যার? ওকে, কি স্যার। আচ্ছা, আমি আনঅফিসিয়ালি আপনাদেরকে বলি, আমাদের ফক্সট্রট ইন্ডিয়া আলফা একটা জায়গায় চেষ্টা করছেন ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও ডে এবং আপনাদের একটা ফিজিক্যাল মিট আপ, এই সবকিছু নিয়ে অর্গানাইজ করার জন্য। হোপফুলি আগামীকালকের মধ্যে আপনাদের গ্রুপে আমরা জানিয়ে দিব। সেই ক্ষেত্রে আপনারা আমাদের বাংলাদেশ ডিএক্স ক্লাবের ফিল্ড অপারেশন, পাশাপাশি আপনাদের সেই একটা ডে লং ফিজিক্যাল সেশন, সেটা আসলে প্র্যাকটিক্যাল, মানে আপনারা সেখানে গিয়ে এন্টেনা দেখবেন, রেডিও দেখবেন, কিওসো করা দেখবেন, এই জিনিসগুলি ফিজিক্যালি চোখের সামনে দেখবেন। এটুকুই। ওইখানে আসলে ফর্মাল কোনো ক্লাস হবে না, খাতা কলম কাগজপত্র নিয়ে আপনাদেরকে কোনো কিছু শেখানো হবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলতে থাকবে, আপনাদেরকে ঘুরে ঘুরে সেগুলি দেখে সেখান থেকে শিখে নিতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আমরা চেষ্টা করছি কালকের মধ্যে আপনাদেরকে এই ব্যাপারটা জানিয়ে দিব। আর পাশাপাশি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন। অবশ্য ফার্স্ট ব্যাচ 1টা অনেক দিন ধরে আমাদের সাথে, ব্যাচ 2 কে আমরা খুব দ্রুত শেষ করেছি। তো আমরা আমাদের অপারগতার জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের দোষ ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি, এবং আশা করছি সেই দোষ ত্রুটিগুলি আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন যাতে ভবিষ্যতে আমরা সেগুলি আর না করি। এই হচ্ছে আপনাদের প্রতি আমাদের আমার এক্সপেকটেশন। আর আপনাদের পক্ষ থেকে যে কোনো ধরনের অবজারভেশন, আবারও বলছি, আমরা অ্যাপ্রিসিয়েট করি। দয়া করে আমাদেরকে জানান। আপনি যদি ওপেন ফোরামে বলতে না চান, আমাদেরকে পার্সোনালিও জানাইতে পারেন, নো প্রবলেম। তো রাব্বি ভাই, আমার মনে হয় আমরা আস্তে আস্তে একটু শেষের দিকে চলে যাবো, আজকে বেশি সময় নিব না আমাদের কাছ থেকে। জি, ধন্যবাদ ফাহাদ, আর সবাইকে ধন্যবাদ যারা ক্লাস করেছেন দীর্ঘ সময় ধরে। আমি আসলে শুরু থেকেই ফাহাদ বলার পরে বলেছিলাম আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারবো চেষ্টা করব। তারপর আমি আসলে একটু পিছলা স্বভাবের, তো যেটাতে মানে ব্যস্ত থাকি ওইটা নিয়ে পড়ে যাই একদম। তো বেশ কয়েকবার আমি ক্লাস পিছিয়েছি। প্রথমে ইলেকট্রনিক্স নিয়ে নেন ভাই, ওইটা অনেক কষ্টে ঘাট থেকে নামিয়ে দিয়েছি। এই করতে করতে শেষে আমাকে একদম শেষের দিকে ছাই দিয়ে ধরলো ফাহাদরা যে আর কোনোভাবেই স্কিপ করা যাবে না, মানে মুখ রক্ষা করতে হলেও একটা ক্লাস নিতে হবে।
তো সেই জন্য আর কি শেষের দিকে 2টা ক্লাস তড়িঘড়ি করে নিয়েছিলাম। মনে হয় একটা ব্যাচের 2টা ক্লাস আর আরেকটা ব্যাচের 2টা ক্লাসকে একসাথে করে, ব্যাচ 1-এর 2টা ক্লাস, ব্যাচ 2-কে মনে হয় ব্যাচ 1-এর 2টা ক্লাস একসাথে করে বেশ ফাস্ট ট্র্যাক করে ফেলেছিলাম। তো 2টাতেই রেসপন্স ভালো পেয়েছি। আমরা আশা করি যে মানে যখন ক্লাস নিই তখন 50 জন থাকলে যদি মানে 10 জনও প্রশ্ন উত্তর করে, অনেকে হয়তো করে না, মানে শাইনেস থেকে প্রশ্ন করে না, বাট প্রশ্ন করলে 10 জন প্রশ্ন করলে বাকিদেরও জানা হয়ে যায়। এইটা একটা ভালো জিনিস। আর আমিও অপারগতা প্রকাশ করছি যে আমার প্রেজেন্টেশন গুলো দেখেছেন যে খুব প্যারাছাড়া ভাবে বানানো, যে পাওয়ার পয়েন্টে বানানো, ওইটার উপরে আমি কাট করে পেস্ট করে দাগ দিয়ে। আমি একটু ওল্ড টাইমার আসলে, এই অনলাইনের প্রেজেন্টেশন খুব একটা বানাতেও পারি না, দিতেও পারি না। আমি ফাহাদকে বলেছিলাম যে আমাকে একটা হোয়াইট বোর্ড দাও আর কলম দাও, আমি সারাদিন ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নাই, যে কোনো প্রশ্ন করলে সেটার উত্তর সাথে সাথে আমি বোর্ডে এঁকে বুঝিয়ে দিতে পারবো। কিন্তু অনলাইনে সেটা একটু কষ্টকর হয়ে যায়। তো তারপরও যতটুকু পেরেছি চেষ্টা করেছি, জানি না কতটুকু উপকার হয়েছে আপনাদের। তবে বেসিকটা বুঝতে পারলে, মানে আমি সবসময় এটাতে বিশ্বাস করি যে সরাসরি মুখস্থ করে কোনো কিছু করাতে আমি বিশ্বাস করি না একদমই। যে আপনি পরীক্ষায় পাশ করেন কি না করেন ডাজেন্ট ম্যাটার, আপনি যে নলেজটা নিচ্ছেন নলেজটা যেন মানে প্রপার হয়, হ্যাঁ, মুখস্থ বিদ্যা না হয়। আপনি যেন একটা অঙ্ক কিভাবে করলেন, অঙ্কের উত্তর অনেকেই হয়তো বলে দিতে পারে যে আচ্ছা এটার উত্তর 10 হবে, কিন্তু আসলে 10টা কিভাবে আসলো ওইটা জানা জরুরি। কারণ আপনি যদি এবিসিডি না শিখেন তাহলে আপনি কখনোই রচনা লিখতে পারবেন না। যারা চেষ্টা করে তাদের তো দেখেছেন হ্রস্বই আর অন্তস্থ পার্থক্যই জানে না। তো যাই হোক, তো সবাইকে আবার ধন্যবাদ। কোনো যদি মানে ক্লাস যদি ভালো না হয় বা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী। আর আশা করি সবাই পাশ করবেন ভালো মতো, ইনশাল্লাহ পাশ করবেন। আর এবার পাশ না করলেও মন ভেঙে যেন না যায়। আমাদের সময় আমরা 2-3 বার পরীক্ষা দিয়েও পাশ করেছি, আমি অবশ্য প্রথমবারই করেছিলাম, বাট এরকম অনেক ছিল। কোনো এক সময় আপনাদেরকে আপনারা যখন গ্রুপগুলোতে জয়েন করবেন আমাদের, আমি একটা শেয়ার করব আমাদের বেলার পরীক্ষার তখনকার, যে ফাহাদেরটাও, আমি মনে হয় ফাহাদেরটা না ইন্ডিয়া ট্যাঙ্গরটা দিয়েছিলাম একবার, যে আমাদের সময় 40 জন পরীক্ষা দিলে 3 জন পাশ করতো। সেই হিসাবে এখনকার জেনারেশন আপনারা এবং যারা এখানে বয়স্ক আছেন তাদেরকে ছোট করছি না, যারা আছেন সবাই তারা অনেক স্মার্ট, দুনিয়া অনেক এগিয়ে গেছে, আপনারা অনেক ফাস্ট। এখন পরীক্ষা হলে অলমোস্ট 90-95% আমার ধারণা পাশ করে, উইচ ইজ এ ভেরি গুড নিউজ, যে সবাই এটাকে সিরিয়াসলি নেয় এবং পড়ালেখা করে পরীক্ষাটা দেয়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ফাহাদ মিয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি আপনার ব্যস্ততা থেকেও যে ক্লাসগুলি দিয়েছেন, আহ আপনি এটা মানে আমি ফিল করি যে ধরেন আমাদের আপনার সেশনগুলি আমাদেরও দরকার ছিল। তো আমি অনেকেই দেখেছি যে কল সাইন আছেন, তারপর আপনার সেশনগুলি অ্যাটেন্ড করেছেন, এবং আমার কাছে অফারও আসছে ভাইয়া 500 টাকা করে এই ভিডিও বিক্রি করার ব্যাপারে, এটা কল সেন্টারীদের জন্য। তো রিয়েলি অ্যামেজিং এন্ড কৃতজ্ঞতা আপনার প্রতি যে আপনি সময়টা দিয়েছেন। আমি আপনাদের মাঝে আরো কিছু লোকজনকে পরিচয় করিয়ে দিতে চাই যারা আসলে আমাদের মেরুদণ্ড হিসাবে কাজ করেছেন। আমাদের মাঝে আছেন ট্যাঙ্গো ইকো ফ্রম কুমিল্লা, মেম্বার অফ বাংলাদেশ ডিএক্স ক্লাব। ট্যাঙ্গো ইকো, আপনি কি 1 মিনিট, মানে আমি জানি আপনি বাসে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি সবাই আমাদের পরিবারের সদস্য হবে। ধন্যবাদ। আলফা ফক্সট্রট। থ্যাংক ইউ। আমি নোমান ভাই, আপনার একটা উদাহরণ আমি এখানে একটু দিব, দয়া করে কিছু মনে করেন না। নোমান ভাই একজন স্কুল টিচার, এন্ড হি ইজ মানে এখনো ওনারে আসলে এই যে পজিটিভের তার আর নেগেটিভের তার চিনাইতে কষ্ট হয়, বাট উনি পরীক্ষায় পাশ করেছেন, তো আপনারা সহজে পাশ করবেন, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। তো আমি সরি নোমান ভাই, আপনার উদাহরণ দিলাম। আচ্ছা, আমি এবি কে না না, দেখতে একদম পাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। এটাই বাস্তব, এটাই বাস্তব। আমি আমার মতো যে লোক যদি পাশ করে, এরা তো 1000 গুণ আগে পাশ করার কথা। অনেকেই একটু ট্রমাতে আছেন, তাদের ট্রমা কাটানোর জন্যই এটা বললাম আর কি। আচ্ছা, আমি এবি কে দেখতে পাচ্ছি মনে হয়, আলফা ব্রাভো কিলো। আলফা ব্রাভো কিলো। আমি আলফা ব্রাভো কিলো S21 আলফা ব্রাভো কিলো। আর আমার নাম হচ্ছে সাইফুদ্দিন। আমি গর্বিত
যে আমি একজন বিএক্স ক্লাবের মেম্বার। আমি চাচ্ছি আপনারাও আসুন, পাশ করেই আসুন। আসলে আপনারা যে সুযোগটা পেয়েছেন আমরা পরীক্ষার সময় আসলে এই সুযোগটা পাই নাই। আর আমি ফাহাদ ভাইকে আসলে ব্যক্তিগতভাবে বলতেছি, আপনার উদ্যোগের কারণেই আসলে ওনারা ক্লাসগুলো করেছে এবং ভালো রেজাল্ট করবে, এটাই আমার বিশ্বাস। আর আমি চাই সবাই পাশ করে আসুক। মাইক ব্যাক টু আলফা ফক্সট্রট। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনাদের পক্ষ থেকে যদি আরসি ভাই ক্লাস নিয়েছেন কষ্ট করে, রাবি ভাই ক্লাস নিয়েছেন, পিএল ক্লাস নিয়েছেন, আপনাদের যদি ওনাদের উদ্দেশ্যে কোনো ধরনের কিছু বলার থাকে বলতে পারেন। আমরা তো আমরা ঠিক 10:30 শেষ করে দিব। যদি আপনাদের বলার না থাকে আমরা শেষ করে দিব। আর আপনার হ্যান্ড রাইজ, যদি কেউ কিছু বলতে চান হ্যান্ড রাইজ করেন। রাব্বি ভাই, আমি এই যে ছোট্ট করে একটু রাইট আপ নিয়েছিলাম, যে একটু ছোট করে লিখেছি, তো আপনি যদি সময় পান একটু দেখে দিয়েন যদি কোনো ভুল টুল থাকে। আমি জানি না আপনি দেখছেন কিনা। তোমার এই 42 পাতার বই আমি একটু জি ভাইয়া। নেড়ে চেড়ে দেখেছি, ঠিক আছে, পরে আরো ডিটেল দেখবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, এন্ডোর্সমেন্ট যেহেতু হয়ে গেছে তাহলে আপনারা এটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। স্যাম ভাই। ভাইয়া আমি একটা বিষয় বলতে চাই যে এমনি তো সবসময় আমরা আপনাদের টাচে থাকবো, বা আপনারা আমাদেরকে গ্রুমিংটা করবেন যাতে আমরা এক্সাম দিয়ে বের হয়ে আসতে পারি। তারপরেও বলবো যে ক্লাস এখানে অফিসিয়ালি শেষ হয়ে গেলেও সপ্তাহে অন্তত 10 মিনিট 15 মিনিটের একটা ছোট সেশনও যদি করেন তাহলে হবে কি, আমাদের একটা নিজেদেরও একটা ইয়া থাকবে, আপনার গুরুত্ব বা বলেন, বা টাচে একটা বলেন, বা একটা কোশ্চেন করা হয় কি, ওই টাচে না থাকলে করা হয় না, আর এই করবো করবো আর করা হয় না। তো ওইটা মনে হয় আমাদের জন্য ভালো হইতো, ওইটা একটু যদি মাথায় রাখেন আর কি। থ্যাংক ইউ স্যাম ভাই, অবশ্যই আমরা চেষ্টা করব। ইফতিয়ার হাসান। আসসালামু আলাইকুম। আমি এবার কিউটিএইচ ফ্রম কুমিল্লা। সদ্য এবার পরীক্ষা দিব বিটিআরসি তে। তো আজকে হয়তো অফিসিয়ালি আলফা ফক্সট্রট ভাইয়ের আর বাকিরা যারা আছেন তাদের হয়তো আজকে অফিসিয়ালি লাস্ট ডে। আমার থেকে মনে হচ্ছিল আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সত্ত্বেও আমি অনেক এমএচআর এর অনেক ইথিক্স সম্পর্কে আগে থেকে জানতাম না, যা এখন জেনেছি। প্লাস যে অনেক ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আগে আমি অবগত ছিলাম না, যা ক্লাসের মাধ্যমে আমি অবগত হতে পেরেছি। প্লাস আমরা হয়তো ভাই ক্লাসগুলোর মধ্যে অনেক কিছু শিখতে পেরেছি। আমরা চাইবো বরাবরের মতোই সামনে আমাদের পিছনে যারা আবার হ্যাম ওভারের এক্সাম দিবে বা এক্সাম দেওয়ার জন্য আগ্রহী, তারাও যেন এই ক্লাসগুলো পায়। সেই সুবাদে আমরা চাইবো সিনিয়রদের কাছে তারা যেন প্রতিনিয়ত এই ক্লাসগুলো কন্টিনিউ করে, এবং যে বই বের করেছে এই বইগুলো যেন আরো আপডেটফুল করা হয় প্রতিনিয়ত। তাহলে আমরা যারা পুরাতন হ্যাম ভাইরা আছি বা প্রবীণ যারা আসবেন তারা আমাদের থেকে তো গাইড পাবেন অবশ্যই, প্লাস নতুন কিছু শিখতে পারবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ইফতিয়ার ভাই। আসলে এটা বই না ভাইয়া, এটা আসলে বই না। আমি বই লিখতে পারি না। ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে ওইখান থেকে একটু জোড়াতালি দিয়ে একটা কিছু ইনফরমেশন গুলিকে এক জায়গায় করে ফেলা, যাতে বুঝতে সহজ হয়। জি ইফতিয়ার ভাই, আপনার কাছে আবার ভাই আসতেছি। আসলে আচ্ছা, বইটা ঠিক আছে, কালকে আপনি আজকে বইটা দেওয়ার পরে এই পর্যন্ত আমার অলরেডি 40 পেজ পড়া হয়েছে, মানে 40 পাতার মতো অলরেডি আমার পড়া শেষ এই পর্যন্ত আপনি দেওয়ার পরে। অন কাইন্ড অফ আমার কাছে বই মনে হয়েছে, কারণ একটা গাইড মানে গাইডলাইন হিসেবে আমার কাছে বই মনে হয়েছে, বাকিদের কাছে কি মনে হয়েছে জানি না। তবে আমার কাছে এটা আমি বই হিসেবে ধরে নিয়েছি, কারণ অনেক কিছু এটাতে আছে যেটা আমি অবগত ছিলাম না আগে। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তার মানে যে আমি সবকিছু পারি তা না, নতুন কিছু আমি এটা থেকে শিখতে পেরেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ইটস ইউর বিগ হার্ট, দ্যাটস ওয়াই আপনি এভাবে বললেন আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমিনুদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি জি শুরুতে ভাই। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সবার পক্ষ থেকে, যে আপনারা সিনিয়র যে এরকম একটা চিন্তা করছেন যে আমাদেরকে আগায় নিয়ে আসার জন্য। আমরা পরীক্ষা দ্বারা দিতে যাচ্ছি, এটা আপনাদের একটা খুব বড় একটা জেনারসিটি, এটা খুবই অভাবনীয় একটা বিষয়। আশা করি আমরা আপনাদের মান রাখতে পারবো, সবাই এখানে যারা আছি সবাই পরীক্ষা ইনশাল্লাহ পাশ করে আমরা হ্যান্ড কমিটি যুক্ত হতে পারবো। আর আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমাদের গ্রুপটা মিউট করা থাকে, যদি কোনো কোশ্চেন আমাদের পড়তে যায় এখন অ্যারাইজ হয়, এই কোশ্চেন গুলো যদি আমরা ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করে জানতে পারতাম তাহলে ভালো হইতো। আর এই আমাদের যে লেকচার গুলো হয়েছে সেগুলোর ভিডিও রেকর্ডিং গুলো যদি শেয়ার করা হইতো তাহলে আমাদের জন্য মনে হয় একটু হেল্পফুল হইতো। আর বইটা খুব চমৎকার হয়েছে, আমি আপনাকে এই জন্য গ্রেটফুল, যত সুন্দর একটা বই পাইছি আমরা লাকি।
যে আমাদের ব্যাচে এটা পাইলো। অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে। থ্যাংক ইউ আমিনুদ্দিন ভাই। আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি, সবগুলি ভিডিও রেকর্ডিং এবং অন্যান্য ম্যাটেরিয়ালস গুলিও আমরা শেয়ার করে দিব। আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি আমিন, আমিন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে বিটিআরসি তে আমাদের সিনিয়র হ্যাম যারা আছেন ওনাদের কোনো অ্যাডভাইস বা আমাদের কিছু অর্থাৎ পথ চলায় যে রেস্ট্রিকশন আছে বা এই সমস্ত ব্যাপারে কোনো ফ্রি ফ্র্যাঙ্কলি কোনো অ্যাডভাইস আমাদের সিনিয়র হ্যামদের নেয় কিনা বিটিআরসি, বা কোনো অ্যাডভাইস দিয়ে যাতে আমাদের পথ চলাটা আরো সহজ হয় বাংলাদেশে হ্যামদের জন্য, এ ব্যাপারে কোনো ডিসকাশন তাদের সাথে হয় কিনা, এ ব্যাপারে কি কিছু জানতে পারি কিনা আমরা? জি অবশ্যই হয়। এটা অনেক ক্ষেত্রেই হয়। আমাদের যেমন রাব্বি ভাইকে প্রায়ই বিটিআরসি তে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করা হয়, বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্টের জন্য রাব্বি ভাই নিজের তাগিদেও পোস্ট করেন, আমরাও করে থাকি। আর বিটিআরসি যখন কোনো ধরনের কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করে বা কোনো ধরনের মতামতের প্রয়োজন পড়ে, তাহলে ডেফিনেটলি আমাদের যেমন রাব্বি ভাই ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট সিনিয়র স্টেশন, ওনারা আছেন, আলফা মাইক আছেন, এরকম সিনিয়র স্টেশন যারা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, এই ধরনের লোকজনকে ডেকে তারা কথা বলেন। এবং এই আমরাও গিয়েছিলাম লাস্টে আপনাদের পরীক্ষার আগে, আমরা বিটিআরসি তে জাস্ট পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হওয়ার আগেই আমরা বিটিআরসি তে গিয়েছিলাম, সেখানে আমাদেরও কিছু বক্তব্য ছিল। এবং এটা হয় ভাইয়া, আলামিন ভাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, কিন্তু অন্যান্য দেশের হ্যামরা যেভাবে দেখা যায় যে আপনাদের ডিভাইস গুলা ইউজ করে তারা অনেক ইজিলি ইউজ করতে পারে, কিন্তু আমাদের প্রসিডিউরটা বাংলাদেশে অনেক হার্ড মনে হয় আমার কাছে। মানে লাইসেন্সের পরের ধাপগুলা ভেন্ডরের মাধ্যমে বা যেভাবে ইম্পোর্ট করা হয়, এই প্রসিডিউরটা অনেক হার্ড মনে হয়। তো এই ব্যাপারে আরো সহজীকরণের ব্যাপারে আপনাদের অ্যাডভাইস যদি হ্যামদের সিনিয়র হ্যামদের অ্যাডভাইস নিত তাহলে মনে হয় আরো আমাদের জন্য পথ চলাটা ইজি হয়েছে। সেই প্রেক্ষাপটে আর কি কথাগুলো বলা। ধন্যবাদ আপনাকে অসংখ্য। থ্যাংক ইউ আলামিন ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ইথিক্যাল স্ট্যান্ডার্ড। আমাদের মধ্যে ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা হাই না, আমাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক নাই, তার বিধায় আসলে আমাদের জন্য পুলিশিং এর ব্যবস্থা অনেক বেশি। আমাদের যদি ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা ঠিক থাকতো তাহলে আসলে আমাদের এত পুলিশিং এর দরকার পড়তো না, এই এত মাইক্রো ম্যানেজ করতে হতো না। বিটিআরসি প্রচুর মাইক্রো ম্যানেজ করে অনলি বিকজ আমরা একটু ফাঁক পেলেই আসলে অনিয়ম করার চেষ্টা করি। তো এই দোষটা আসলে আমাদেরই। আর তারা সুযোগ দিলেও আমরা আসলে সেটাকে মানে এটাকে কি বলি, প্রচেষ্টা করার চেষ্টা করি, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ব্যবহার করার চেষ্টা করি। তো হয়তো বা অদূর ভবিষ্যতে এগুলিও সমাধান হয়ে যাবে, আস্তে আস্তে অনেক সহজ হয়েছে। আগের চাইতে এখন অনেক সহজ। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমরা 2013-তে পরীক্ষা দিয়ে 2016-তে কল সাইন পাই। এই 13 থেকে 16-র ভিতরে আমরা মানববন্ধন করেছি, রাস্তায় হচ্ছে আপনার এই মিছিল করেছি, বিটিআরসি তে স্মারকলিপি পর্যন্ত জমা দিয়েছি পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য। আর এখন তো রেজাল্ট মানে পরীক্ষা দেওয়ার কয়েকদিনের ভিতরেই রেজাল্ট, তার কয়েকদিনের ভিতরেই আপনার লাইসেন্স দেওয়া শুরু করে দেয়। আর আমাদের সময় পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে গেছে, যে রেজাল্ট দেওয়ার পরে সার্টিফিকেট দিতে 3 মাস সময় লাগাইছে। তাও আবার আমাদের একজন হ্যাম, সে বিটিআরসির সাথে লেগে থেকে তাদেরকে সার্টিফিকেট প্রিন্ট করে দেওয়া, লিখে দেওয়া, এই কাজগুলি পর্যন্ত করে দিয়েছে। তার পরবর্তীতে এখন দেখেন খুব সহজ হয়ে গেছে ডিভাইস ইম্পোর্টের ক্ষেত্রে। আমি আমারটাই বলতে পারি, আমি বিটিআরসি তে প্রায় 23তম বার ফেল করার পরে 24তম বার আলফা মাইক আমাকে হেল্প করেছে। আলফা মাইক তখন সরাসরি এলিনকো থেকে একটা মনে হয় কথা বলা জানা যেন একটা চিঠি আনায় দিয়ে বিটিআরসি কে এনশিওর করেছে, দেন আমি সেই রেডিওর এনওসি পাই। এবং তখনকার ইম্পোর্ট প্রসেস খুবই ডিফিকাল্ট ছিল, এখন তো আলি এক্সপ্রেস থেকে মাল আনা যায়, তখন ওই সুযোগও ছিল না। তো এখন অনেকটুকু সহজ হয়েছে ভাইয়া, আস্তে হয়তো বা অদূর ভবিষ্যতে আরো সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন আলামিন ভাই? যে আর একটু অ্যাডভান্স কথা বলে রাখি, আপনারা যেভাবে আমাদেরকে মানে গাইড করছেন, তো সামনে আল্লাহ চাইতে পরীক্ষা আশা করি সবাই পাশ করবে, সবার জন্যই দোয়া থাকলো। কিন্তু পরবর্তীতে পাশের পরে কল সাইনের ক্ষেত্রে আপনারা এইভাবে আর একটু গাইড করবেন, যারা বিগত প্রিভিয়াসলি বাংলাদেশে হ্যাম অপারেটর আছেন, তাদের ওই আপনার কল সাইন গুলো আপনারা একটু কালেক্ট করে সব একটা পিডিএফ এ যদি নিয়ে দেন তাহলে অনেকেরই কল সাইন চয়েস করতে সুবিধা হবে। এই অ্যাডভান্স কথাটা আগেই বলে রাখলাম, সরি ফর দ্যাট।
অবশ্যই ভাইয়া, আমরা নোটে রাখলাম, চেষ্টা করবো অবশ্যই। থ্যাংক ইউ আলামিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা আপনাদের পক্ষ থেকে আর কেউ কি কিছু বলতে চান? এনিথিং? রাবি ভাই? হ্যাঁ, ওই যে আলামিন ভাই যেটা বলছিলেন, আমাদের আসলে সমস্যা কয়েকটা। সেটা হচ্ছে যে ফাহাদ যেটা বললো সেটা তো আছেই, যে আমাদের একটু কড়াকড়ি ডিভাইসের ব্যাপারে, এবং বিটিআরসি ওই সেম রুলসই ফলো করে অ্যামেচার রেডিওর জন্য, যা একটা বড় কোনো এজেন্সি, ইন্টারন্যাশনাল এজেন্সি রেডিও আনতে গেলেও একই নিয়ম, ইভেন গ্রামীণ ফোন একটা ইকুইপমেন্ট আনতে গেলেও একই নিয়ম, নিয়মটা একই। তো আমাদের যেহেতু ছোট জিনিস, আমাদের হয়তো গায়ে লাগে যে আবার চিঠি দিব, ধর্ণা দিব, এনওসি পাবো, তারপরে ইম্পোর্ট করব, ইম্পোর্ট আবার কার মাধ্যমে করব। তো সমস্যাটা যেটা, যে আমাদের দেশে যদি অন্যান্য অনেক দেশের মতো একটা স্টোর থাকতো, ব্যবসায়িক ভাবে যদি এখানে আইকমের স্টোর থাকতো, কিংবা অন্যান্য দেশের, সব দেশে স্টোর আছে, অনেক দেশে, সব দেশে না, অনেক উন্নত যে দেশগুলো আমরা বলি, যে আমেরিকা, ইউরোপ, তারপর ইভেন ইন্ডিয়াতেও স্টোর আছে, তো স্টোর থাকলে তখন কিন্তু পারমিটেড রেডিও গুলোই আসবে, এবং তখন কিন্তু এটা খুব ইজি হয়ে যায়, ইম্পোর্টের ঝামেলাটাই থাকে না। কিন্তু আমাদের কপাল খারাপ যে এখনো ওই পরিমাণ অ্যামেচার রেডিওর মার্কেট বড় হয় নাই যে কেউ এখানে রেডিও ইম্পোর্ট করে স্টোর খুলবে। তো এগুলো যখন হবে, আশা করা যায় আরো সহজ হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ রাবি ভাই। মারুফ রহমান নিবিড় ভাই, ফেনীর একটা স্মৃতিচারণ যদি করতেন তাহলে অনেক ভালো লাগতো, স্পিরিট পেতাম পরীক্ষাতে। ওকে, আমার মনে হয় এটা একটা সুযোগ আবারও আমার কাছে আসছে। আই ওয়ান্ট টু শো মাই থ্যাঙ্কস টু আলফা চার্লি পাপা এন্ড হিজ টিম, যারা আসলে এই কাজটা করেছে। তো আসলে ওই হিরোর কাছ থেকেই শুনি যারা আসলে এই কাজটা করেছে। এসিপি আলফা চার্লি পাপা, হ্যাঁ ভাইয়া। ফেনীর স্মৃতিচারণ, ট্যাপ রেকর্ডার আবার ভাইয়া, বাজে দাও। হ্যাঁ ভাইয়া, এটা আপনি বললে অনেক সুন্দর হয়, মানে আসলে মানে আমি তো ওইভাবে মানে তোমরাই মিলে করেছো, ফেলি। তোমরাই তোমাদের গল্পটা বলবা, আমি কিছু করি নাই ভাই, বলো। ওকে, বিষয় মানে ট্রেনের স্মৃতিচারণ যেটা, সেটা হচ্ছে গিয়ে মানে মানে আমরা ট্রেনের যখন বন্যা হয়, মানে যেদিন আগে পানি ঢোকা শুরু করে, ওই দিন হচ্ছে সন্ধ্যার সময় আমরা একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম সিনিয়র স্টেশনের সাথে বসে, এবং ফাহাদ ভাই ছিল, আমি ছিলাম, মাইক অস্কার ব্রাভো ছিল, আলফা ইন্ডিয়া গল্ফ ছিল। তো ইন দ্য মিন টাইম যখন পানি আসা শুরু করলো, তখন আমাদের কাছে বিভিন্ন ভাবে কল আসা শুরু করলো, এবং আমরা নিজেরাও আলোচনা করতেছিলাম যে ফেনীতে আসলে যাওয়া যায় কিনা, বা আমাদের যাওয়া উচিত কিনা, এরকম কিছু আলোচনা চিন্তা ছিল আর কি। তো ইন দ্য মিন টাইম আমরা বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ এডুকেশন সোসাইটি এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি যে তারা আমাদেরকে কোনোভাবে সাপোর্ট করতে পারবে কিনা, এবং সেই কথা মতো আমরা নিজেরা নিজেরা প্রস্তুতি নেই যে আমাদের একটা টিম, আমরা ফেনীতে যাব। মানে যেদিন প্রথম পানি ঢুকে ওই দিন রাতেরই ঘটনা এটা। তো পরে এই আমরা ওই রাতের মধ্যে একটা গ্রুপ রেডি করে ফেললাম, আমাদের ইকুইপমেন্ট গুলো লিস্ট করলাম, আমাদের কি ইকুইপমেন্ট নিয়ে যাওয়া লাগবে। দেন তারপরে আমরা যাওয়ার প্রিপারেশন নিলাম। এর মধ্যে হচ্ছে গিয়ে অবশ্যই আরো লজিস্টিক সাপোর্টটা যারা দিচ্ছে, মানে সবার সাথে আমরা যোগাযোগ করলাম। করার পরে পরের দিন সকালে আমি, মাইক অস্কার ব্রাভো এবং আলফা ইন্ডিয়া গল্ফ, মানে আমরা তিনজন ফেনীর উদ্দেশ্যে রওনা দিই। তো ইন দ্য মিন টাইম আমাদের আর একজন আর একটা ফেলো, সে অলরেডি ফেনীতে ছিল, আর এক হ্যাম অপারেটর, সে আমাদের সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করেছিল, নভেম্বর উইস্কি রোমিও যোগাযোগ করতেছিল। এবং আমরা এখানে একটা চিঠি ইস্যু করে, একটা চিঠি বিটিআর থেকে পাঠাই, আর একটা চিঠি হচ্ছে ফেনী ডিসি অফিস থেকে পাঠাই যে আমরা কাজ করতে আসতেছি, জাস্ট আমাদের অনুমতির জন্য একটা। আমরা সকালবেলা রওনা দেই। সকালবেলা রওনা দিলে আমরা ফেনীতে যেহেতু আমরা ভাবছিলাম যে হয়তো আমরা দুপুরের মধ্যে পৌঁছে যাব, কিন্তু আনফরচুনেটলি কুমিল্লা পার করার পর থেকে এতটা পরিমাণেই পানি যে আমাদের বাসের ভিতরে পর্যন্ত পানি চলে আসতেছিল, এমন অবস্থা। আমাদের বাসের ভিতরে হিউজ পরিমাণ, মানে যথেষ্ট পরিমাণে লজিস্টিক ছিল, তো আমরা এগুলোকে নিয়ে যে হেঁটে যাব এমনও কোনো সুবিধা অবস্থা ছিল না, মানে এতটা পরিমাণে পানি ছিল। আমরা যেটা করলাম যে যেহেতু রাস্তায় অলরেডি জ্যাম এবং পানি, তা আমরা আমাদের গাড়িটাকেই স্কট করা শুরু করলাম। আমরা কুমিল্লার পরে মানে 14 গ্রাম বা এমন কোনো একটা জায়গা আছে, ওখান থেকে শুরু করে
প্রায় 12-13 কিলোমিটার রাস্তা হেঁটে জাস্ট বাসটাকে স্কট করে নিয়ে আমরা ফেনী পর্যন্ত পৌঁছাই, এবং আমাদের ফেনী পৌঁছাতে পৌঁছে আনুমানিক 8:30-9টা বেজে যায়। আমরা হেঁটে গেছি মানে কুমিল্লার পরে আর কি। আমরা ওখানে যাওয়ার পরে ইন দ্য মিন টাইম আমাদের যে আরেকটা টিম যেটা ছিল, যারা ওই ডিস অফিসে অনুমতি নিচ্ছিল, তাদের কাছে যখন চিঠি যায়, তাদের মানে মানে তাদের ধারাভাষ্যটা এমন ছিল যে এটাও কি আসলে হেল্প করার কোনো জায়গা থেকে না, এভাবেও কি হেল্প করা যায় কিনা, তাদের এই জায়গাটা একটা ইয়া ছিল আর কি, কোশ্চেন বা এমন কিছু একটা ছিল। তো দেন আমরা গেলাম, যাওয়ার পরে আমরা ওই দিন রাতে আমরা 22 তলা বিল্ডিং এর উপরে, টাওয়ারটার নাম মনে নাই এক্স্যাক্টলি, আমার এখন মাথায় আসতেছে না, ওই টাওয়ারের উপরে রাতের বেলায় আমরা বাস উঠে আমরা ওখানে আমাদের একটা প্রথম বা মূল বেজ স্টেশনটা আমরা সেট আপ দিই। এন্ড দেন হচ্ছে আমরা সেকেন্ড স্টেশন সেট আপ দিই হচ্ছে ডিসি অফিসে। এটা ছিল আমাদের 2টা স্টেশন, একটা ছিল ফেনী যেটাকে আমরা মেন স্টেশন বা মেন কন্ট্রোল নামে ডাকতাম, আর একটা ছিল ফেনী ডিসি অফিস বা ডিসি কন্ট্রোল। আর এই 2টা কন্ট্রোল হয়ে যাওয়ার পরে আমরা আসলে ওখানকার একটা নেটওয়ার্ক তৈরি হইলো, আমরা কথাবার্তা বলা শুরু করলাম, এর মাঝখানে তো পারতেছিলাম না। পরের দিন সকালবেলা যখন আমাদের ট্রেনিং অপারেশন শুরু হয়, তখন আসলে আমরা যেই সময় গেছি ওই সময় আসলে অন্যান্য ভলেন্টিয়ার অর্গানাইজেশন আসাও শুরু করে নাই, আমরাই ফার্স্ট, এবং স্টুডেন্টরাও যাওয়া শুরু করে না। পরের দিন সকাল থেকে স্টুডেন্ট আসা শুরু করে, আমাদের আসলে ওই দিন কোনো কাজ ওইভাবে ছিল না, আমরা জাস্ট পুরো এলাকাটা র্যাকি করা শুরু করলাম যে আমাদের অ্যাক্সেস কতটুকু আছে। দেন তারপরে আমাদের অন্যান্য ভলেন্টিয়ার এক পর্যায়ক্রমে আসা শুরু করলো, প্রথমে 2জন গেছে, তারপর আমরা 3জন যা পৌঁছেছি, তারপরে আমাদের অন্যান্য মেম্বাররা আসছে। দেন ওই দিন সেকেন্ড দিন দুপুরের পর থেকে আমাদের সাথে মিটিং হলো, আমরা ডিসি অফিস, দেন হচ্ছে সেনাবাহিনী, অন্যান্য যে অর্গানাইজেশন গুলো আছে এর মধ্যে ছাত্র সমন্বয়করা উপস্থিত, তাদের সাথে তখন আমরা মিটিং করলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রত্যেকটা টিমের সাথে যতগুলি বোর্ড আছে, ওই যে বিআইডব্লিউটিএ থেকে বোর্ড আছে, ওই বোর্ডের সাথে আমাদের ভলেন্টিয়াররা যাবে। তো আমরা ওই দিন মানে পরের দিন মানে 3য় দিন সকালবেলা আমাদের ভলেন্টিয়াররা গেল, আমরা ওখানে ফেনী কন্ট্রোল থেকে যোগাযোগ করতেছি, ডিসি কন্ট্রোল আমাদের কথা শুনতেছে, ডিসি রুমে আমি সার্বক্ষণিক বসেছিলাম, আলফা ইন্ডিয়া গল্ফ সে হচ্ছে আর্মিদের সাথে যোগাযোগ করতেছিল। তো যেটা হলো আমরা প্রথম দিনের অপারেশন, যেটা আমরা দুপুর 12টা থেকে 1টা-2টার মধ্যে আমাদের সকল রেডিও মানে আমাদের বোর্ডের সাথে যতগুলো রেডিও গেছিল সবগুলো রেডিও অফ হয়ে গেছে। কারণটা হচ্ছে যেতগুলো ওকে একটা মিনিট। সরি, আমাদের বোর্ডের সাথে আমাদের যোগাযোগগুলো অফ, যেগুলো ওয়াকি ছিল বা সরি এইচটি ছিল, সেহেতু তো ওগুলো তো চার্জের কোনো ব্যবস্থা ছিল না আসলে বোটের মধ্যে, আমাদের রেডিও গুলো অফ হয়ে যায়। তো দেন আমরা একটু মানে আমরা নিজেরাই মানে আমরা যারা মেন কন্ট্রোল ছিলাম বা ডিসি কন্ট্রোল ছিলাম, আমাদের এই মাঝখানে একটু প্যানিক সৃষ্টি হওয়ার মতো হয়ে যাচ্ছিল যে কি হচ্ছে, কারোর সাথে কাউকে পাচ্ছি না। আল্লাহ ভরসা ওই দিন 3টা-3:30টার মধ্যে আমাদের সবগুলি ভলেন্টিয়ার ব্যাক করে সবগুলি বোট চলে আসে। দেন আমরা সিদ্ধান্ত নিলাম যে পরের দিন থেকে আমরা যখনই ইয়াতে যাব, বোটে যাব, আমরা যাওয়ার পরে আমাদের রেডিও গুলো অফ করে দিব, মানে আমাদের হ্যান্ডেল রিসিভার বা এইচটি যেটা ওটা আমরা অফ করে দিব। ঠিক আধা ঘন্টা পর পর আমরা মেন কন্ট্রোলকে ইনফর্ম করব যে আমাদের লোকেশনটা কোথায়, যাতে আমরা মানে আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ারের লোকেশন যাতে এক্স্যাক্টলি থাকে। আমরা সেই কাজটা আমরা আধা ঘন্টা পর পর রেকি করা শুরু করলাম বা রোল কল করা শুরু করলাম, যাতে আমাদের ভলেন্টিয়ারদের এক্স্যাক্ট লোকেশন আমরা সার্বক্ষণিক পাই, যাতে হ্যান্ডেল রিসিভারটা অফ হয়ে না যায়। এবং দেন তারপর থেকে আসলে আমাদের কার্যক্রমটা আরো বেড়ে যায়। 4র্থ দিনে আমাদের আর্মিদের সাথে আমাদের যোগাযোগ হয় যে আর্মিদের প্রত্যেকটা বোটের সাথে আমাদের ভলেন্টিয়াররা যাবে, কারণ তাদের মানে পাওয়ার সমস্যার কারণে তাদের রেডিও গুলো অফ ছিল। তো তারা আমরা তাদের সাথে আর কি হেল্প করবো, এই জন্য তাদের বোটের সাথে আমাদের ভলেন্টিয়াররা যাওয়া শুরু করে। তারাও আমাদের সাথে মানে তখন হচ্ছে আরেকটা বেজ কন্ট্রোল আমাদের কন্ট্রোল সেট আপ হয়, সেটা হচ্ছে আর্মি কন্ট্রোল নামে, সেটা হচ্ছে মহিপাল আর্মি ক্যাম্পে। তখন হচ্ছে আমাদের টোটাল মেন কন্ট্রোল আমাদের টোটাল কন্ট্রোল অফিস হচ্ছে 4টা। আমরা ডিসি কন্ট্রোল থেকে যদি কোনো মিসিং রিপোর্ট বা কোথাও ফুড প্যাকেট বিতরণ করতে হয়, তো আমরা ডিসি কন্ট্রোল থেকে মেন কন্ট্রোলকে জানাইতাম অথবা আর্মি কন্ট্রোলকে জানাইতাম। তারা হচ্ছে ওই মানে আর্মি কন্ট্রোল মেন কন্ট্রোলকে জানাইতো, মেন কন্ট্রোল বেসিক্যালি সবগুলি জায়গায় হচ্ছে মেসেজ গুলো ডিসপার্স করতো।
মানে মেন কন্ট্রোলে যে ছিল, মেন কন্ট্রোলে ছিল হচ্ছে গিয়ে, চার্লি আলফা নভেম্বর কেন, সে ডিড এ গ্রেট জব। খুবই ভালো কাজ করছে সে, প্রত্যেকটা বোর্ডের লোকেশন, প্রত্যেকটা মেসেজ, প্রত্যেকটা জিনিসকে সে লক করে রাখছে এবং সে প্রত্যেকটা মেসেজকে মানে টাইম টু টাইম রিলে করছে। এর মাঝখানে তো ঢাকার সাথে আমাদের টোটালি কাট অফ, কারণ ঢাকার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না, মোবাইলের টাওয়ার নাই। তো আমরা এই মানে তখন ঢাকাতে আর একটা মানে রাব্বি ভাই, ফাহাদ ভাই, তারা ঢাকা বাংলাদেশ হেডকোয়ার্টার উপর একটা ইয়াগ অ্যান্টেনা সেট আপ করে এবং তারা মেসেজ থ্রো করে ফেনীতে, এবং ফেনী থেকে আমরা সেটা মানে ফেনী মেন কন্ট্রোল সেটাকে রিসিভ করে ফেনীর সাথে কথাবার্তা হয়। তো এবং আমাদের যে নেটওয়ার্কটা আমরা তৈরি করছিলাম সেটা হচ্ছে মানে আমরা আমাদের মেন কন্ট্রোলটা ফেনী, সরি, রাব্বিবারে যে অ্যান্টেনাটা সেট আপ করে ইয়াগি ঢাকা বাংলাদেশ থেকে, যাতে তো আমরা কুমিল্লা কথা বলতে পারছিলাম এবং আমাদের মেন কন্ট্রোলটা ফেনী পর্যন্ত পাচ্ছিল। মানে পুরো 70 কিলোমিটার একটা এরিয়া, ফেনীর এই মাথাতে পরিমাণে প্রত্যেকটা জায়গায় আমাদের নেটওয়ার্কটা ছিল। এবং এটা এই কমিউনিকেশন হচ্ছে 1-to-1 কমিউনিকেশন, নট রিপিটার। এটা ছিল হচ্ছে কি বলে এটাকে, সিমপ্লেক্সে আমরা যোগাযোগ করতাম, আমাদের কোনো রিপিটার সিস্টেম ছিল না ওখানে। তো এইভাবে আমাদের কাজগুলো চলে, আমরা 10 দিন পর্যন্ত ওখানে কাজ করি। আমাদের 300+ এসটি অপারেশন ওখানে হয়েছে। আমরা যথেষ্ট পরিমাণে ফুড প্যাকেজ বিতরণ করতে পারছি। এবং আমাদের যে আমাদের যে টিমটা ছিল রেডিও টিমে, ওখানে একটা মানে আমরা যেটা এমন হচ্ছে যে আমরা ডেড বডি ম্যানেজমেন্টেও কাজ করছি, মানে একটা সময় আসার পরে। ওভারঅল আমরা মানে আমরা এমন একটা নেটওয়ার্ক তৈরি করছিলাম বা করতে পারছিলাম যে নেটওয়ার্কটা আর কি আমাদের এই পুরো ফেনী অপারেশনটাকে একটা অন্য দিকে নিয়ে গেছিল, যে মানে যে আমাদের প্রশংসা এমন ছিল যে আমরা যেদিন লাস্টের দিন চলে আসবো, মানে যেদিন হচ্ছে ফেনী থেকে আমরা বিদায় নেই, আমাদের সবাইকে ছেড়ে দিছে। মানে ফেনী অফিস, যে ফেনী ডিসি অফিস থেকে ভলেন্টিয়ার, অন্যান্য ভলেন্টিয়ার অর্গানাইজেশন, স্টুডেন্ট ফোরাম থেকে যারা গেছে তাদের সবাইকে ছেড়ে দিচ্ছে, একমাত্র আমরা যারা, তাদের আরো 2 দিন এক্সট্রা রাখা হয়েছিল যে তোমরা থাকো। এই ছিল অভিজ্ঞতা। এবং ফেনীর ডিসির সাথে, ফেনীর এডিএম এর সাথে এখনো আমাদের যোগাযোগ হয়, এখনো তাদেরকে আমরা মেসেজ দিই, কথাবার্তা হয়। এইটা ছিল শর্ট আর কি। মানে আসলে আমাদের এক একজনের মানে আমাদের এক একজনের দেখা এক এক রকম ছিল। এমওবি আরো সুন্দর করে বলতে পারে, সে আসলে অনেক সুন্দর গল্প বলতে পারে, আমি পারি না, আমি জাস্ট বেসিকটাই বললাম। মানে আমি সারাক্ষণ আমার ডিসি অফিসে থাকা ছিল, এবং ডিসি অফিসে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখলাম যে ডিসি ম্যাম বসে আছে, এবং রাতের 12টা 1টা পর্যন্ত আমি তাকে দেখতাম যে সেই রুমের মধ্যে বসে থাকবে। এবং আমি এমন একটা মহিলাকে দেখছি ওই জায়গায়, যে যে হচ্ছে গিয়ে মানে অমায়িক, সাধারণত ডিসি রুমে সাধারণত কাউকে ঢুকতে দেয় না, আর সেখানে সে সবাইকে নিয়ে রুমে বসে থাকতো, সবার সাথে আলোচনা করতো। আহ আমরা এভাবে অপারেশন হয়েছে। আমরা ডিসি ম্যাম যেভাবে বলছে আমরা সেভাবে কাজ করছি। আর্মিদের সাথে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি, অন্যান্য অর্গানাইজেশন যারা আমাদের সাথে কাজ করছে তাদের সাথে যোগাযোগ রাখছি। এই ছিল ব্যাক টু সিলেট আলফা চার্লি পাবাটো আলফা ফ্লোরিডা। QSL recipe, QSL. Thank you so much for your contribution. Thank you so much for your team. তোমরা আসলে অসাধারণ কাজ করেছো, আমরা কেউই কিছু করি আসলে যেটুকুন পরিশ্রম তোমরা করেছো তার কিছুই বলা নাই। ওরা কোনো রুম পায় নাই থাকার জন্য, সেই ডিসি অফিসের ফ্লোরে ঘুমায় থাকতো, খাবার পায় নাই। একদিন তো বৃহস্পতিবার রাত্রে থেকে শুক্রবার মনে হয় সন্ধ্যার দিকে একটু খাবার পেয়েছিল, ওই পুরোটা দিন ওরা না খেয়েছিল। আর এটা আসলে মানে আমরা এই মুহূর্তে যতই বলি ওই সিচুয়েশনটা এক্সপ্লেন করা সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ সাব্বির, এন্ড থ্যাংকস ফর ইউর কন্ট্রিবিউশন। তোমার টিমকে অনেক ধন্যবাদ। এই ছিল আর কি ফেনী স্টোরি। তো আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন, আর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা শেষ করব। আমি একটা হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি, 2টা হ্যান্ড রাইজ হচ্ছে। এমডি নিলয়। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাইফুল ইসলাম। ওই আমার আইডিটা একটু সমস্যা হচ্ছে, এই জন্য অন্য আইডিতে ঢুকছি। তো আমার একটা কোশ্চেন ছিল যে ঢাকাতে কি কোনো রিপিটার আছে আমাদের হেমদের জন্য? না, এখনো কোনো ফাংশনাল রিপিটার হ্যান্ডের জন্য নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে লিগ্যালি নাই। মানে আচ্ছা যাই হোক, মানে রিপিটার কি ভাইয়া পার্সোনালি কি বসানো যায় কিনা, যে
নিজ উদ্যোগে না, এটা কোনো একটা এটা ক্লাবকে বিটিআরসি অনুমোদন দেয় না? বিটিআরসি থেকে কোনো একটা ক্লাব স্টেশনকে দায়িত্ব দেওয়া হয়, মানে অনুমতি দেওয়া হয়। বাংলাদেশে একমাত্র রিপিটার পারমিশন আছে বাংলাদেশ অ্যামেচার রেডিও লিগ BARL এর। তো ওই BARL এর রেপিটারটা বন্ধ হয়ে আছে অনেক। ও আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পেরেছি, ধন্যবাদ। থ্যাংক ইউ। ইরফান ভাই, ভাইয়া ওই আমি নিলয় ভাইয়ের প্রশ্নের এগেইনস্টে প্রশ্ন করতে চাই। ধরেন একটা সংস্থাতে তো বিটিআরসি অনুমোদন দিয়েছে, সেই ক্ষেত্রে কি সে একটা বসাতে পারবে, নাকি ওই সংস্থা চাইলে ঢাকা এবং তারা চট্টগ্রাম বা সিলেটেও চাইলে বসাতে পারবে, নাকি শুধু একটাই যে কোনো এক জায়গায় বসাতে হবে? রাব্বি ভাই, জয়টার পারমিশন দিবে তয়টা বসাতে পারবে। পারমিশন তো পার সাইট অনুযায়ী, একটার পারমিশন হলো একটা, তারপরে চিটাগাং এর জন্য পারমিশন পেলে চিটাগাং এর যদি পারমিশন দেয় বিটিআরসি তখন চিটাগাং এ। থ্যাংক ইউ। ফাইন ভাই, বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। রাব্বি ভাইয়ের কাছে একটা অনুমতি, সরি একটা প্রশ্ন, সেটা হলো যে ভাইয়া আমাদের যেমন আহ আমাদের যেমন যে বেস গুলো আছে মোবাইল রেডিও, ওগুলো যেমন 25 ওয়াট আর এইচএফ হচ্ছে যে ধরেন 100 ওয়াট। সেই ক্ষেত্রে এই আমাদের যে রিপিটার গুলো হবে, এটা মনের আগ্রহ থেকে প্রশ্ন করা, রিপিটার গুলো যেগুলো হবে এগুলোর কি নির্দিষ্ট কোনো ওয়ার্ডে ইয়া করতে হবে, না ওইটা রিপিটারের জন্য একটু হাই ওয়ার্ড হবে, বা এই জিনিসটা আর কি? আশা করি বুঝতে পেরেছি প্রশ্নটা। মাইক ব্যাক টু রাব্বি ভাই। যেটা হচ্ছে যে প্রাগৈতিহাসিক কালে যখন একটা পারমিশন নেওয়া হয়েছিল সেইটা মনে হয় 25 কিংবা 30 ওয়াট ছিল। অ্যাকচুয়ালি এই 25 ওয়াটের নিয়মটা 2018 সালে করা। এর আগে যেমন আমার নিজেরই পারমিশন নেওয়া বেজ স্টেশন আছে 50 ওয়াটের, এলিনকো ডিজে 195 VHF। হ্যাঁ 50 ওয়াট তখন দিত, তখন আসলে এগুলো দেখতো না এত কিছু। ইদানিং কিসের বুদ্ধিতে আমি জানি না, মাঝখানে বেশ কিছু নিয়ম চেঞ্জ করা হয়েছে। তবে রিপিটারের ক্ষেত্রে আপনি যখন রিপিটারের যদি কমার্শিয়াল রিপিটার বসান, তখন তো কমার্শিয়াল রিপিটার আপনি ধরেন মোটরোলা তো আর আপনার জন্য 10 ওয়াটের রিপিটার বানাবে না। এখন মোটরোলার ওই রিপিটারটা যদি 40 ওয়াট হয় কিংবা 25 ওয়াট হয়, সেইটা নিয়ে যখন অ্যাপ্লাই করবেন যদি পারমিশন দেয় তাহলে ওইটাই লাগাতে পারবেন, সমস্যা নাই। তবে রিপিটারের ব্যাপারটা এখনো ঘোলা, কারণ হচ্ছে ওই 2018 যে নীতিমালা সেখানে বলা আছে জনপ্রতি যে রেডিও দিবে সেখানে কোনটা কত ওয়াট হবে, সেটা নিয়েও আমরা আসলে বিটিআরসির সাথে কাজ করছি। বেশ কয়েকটা চিঠি দেওয়া হয়েছে, সেটিং করা হয়েছে যে লিমিটেশন গুলো উঠায় দেওয়ার জন্য। তবে রিপিটারের ক্ষেত্রে এরকম কোনো কিছু লেখা নাই, ওয়াটের কথাটা লেখা নাই, কাজে ওটা একটা গ্রে জোন। রিপিটারের যদি আপনি অ্যাপ্লাই করবেন যখন ক্লাব থেকে, তখন আপনি যদি 100 ওয়াট দিয়ে অ্যাপ্লাই করেন এবং তাদেরকে বুঝাতে পারেন যে রিপিটার তো আসলে পাওয়ারফুল হতে হবে, কারণ ওইটাই এতগুলাকে কন্ট্রোল করবে, ব্লা ব্লা ব্লা, এসব বুঝ দিয়ে যদি 100 ওয়াট নিতে পারেন 100 ওয়াট পাবেন। ধন্যবাদ। রজত দেব। জি, এমডি নিলয়। জি ভাইয়া, ওই যেহেতু কোশ্চেন করতেছে, আমার ওই রিলেটেড আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই ডিএমআর এর ব্যাপারে। যে বিটিআরসি ডিএমআর, আগে নাকি শুনতাম যে বিটিআরসি ডিএমআর দিত, বাট এখন নাকি ডিএমআর দেয় না, এটার কারণটা যদি একটু বলতেন। আর যেহেতু ওই যে আলফা ফক্সট্রট ফাহাদ ভাই বললেন যে আপনি নাকি ডিএমআর নিছেন, তো সেক্ষেত্রে আপনি নিতে পারছেন কিন্তু সাধারণ লোকদের কেন দেওয়া হয় না, এটা যদি একটু বলতেন। ওভার। ভাইয়া, আমি অসাধারণ কেউ না, আমি বিটিআরসি কে বুঝাইতে সক্ষম হয়েছি। দ্যাটস ইট। মানে এখানে আসলে অসাধারণ কেউ না, আমি এমন কেউ না যে আমাকে দিতেই হবে। আমি বিটিআরসি পিছনে লেগেছিলাম 2 বছর। এই 2 বছরে ওনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি যে এটা পাওয়া যায়। রাবি ভাই, ফাহিম ভাই একটু ফাহিম স্যার, ভাই একটু মিউট করে দিয়ে। জি রাবি যেটা ভাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে বিটিআরসি তো বিভিন্ন জন তো যায়, আমাদের অ্যামেচার রেডিও অপারেটররা বিভিন্ন সময়ে। এখন ওই জন্য আমি বলছিলাম যে কে বা কারা করেছে,
কোনো এক সময় হয়তো কাউকে জিজ্ঞাসা করেছিল বিটিআরসি যে ভাই বেস কত ওয়াটের হলে আপনাদের হয়, তখন হয়তো সে চিন্তা শুধু 25 ওয়াট, সে 25 ওয়াট বলে দিছে। হ্যাঁ, কিন্তু সে যদি আরেকটু নলেজেবল হতো এবং বুঝতো তাহলে ব্যাপারটা ওপেন রাখতো। সেম জিনিস কে বা কাহারা, এটা আমরা জানি, কে বা কাহারা বিটিআরসি তে গিয়ে গল্প দিয়েছে যে আরে স্যার এরা তো ডিএমআর রেডিও দিয়ে পুলিশের ডিএমআর ব্রেক করে ডিএমআর এর কথা শুনতেছে। তো তাদের ধারণা হয়ে গেছে ডিএমআর হলেই আপনি আসলে সব ডিএমআর শুনতে পাবেন, বাট ব্যাপারটা তো তা না। ইটস এ প্রোটোকল, এনক্রিপশন আছে, মানে ডিজিটাল একটা মোড এটা। এখন হ্যাম রেডিও আছে ডিএমআর সহ, ডিএমআর আছে, ফিউশন আছে, তারপর আরো কি কি জানো, ডি স্টার আছে, আইকম ডি স্টার, এরকম অনেকগুলো ডিজিটাল মোড আছে। কিন্তু ওই যে একটা ভুল ধারণা তাদের মধ্যে চলে আসছে। রিসেন্টলি আরেকটা শুনলাম যে এসডিআর তো দেয়া যাবে না। আরে সফটওয়্যার ডিফাইন্ড রেডিও তো একটা মানে টেকনোলজি, এটা তাদের ধারণা হয়েছে যে এসডিআর ডঙ্গল দিয়ে যেমন সব শোনা যায়, তো এসডিআর থাকলেই ওই রেডিও দিয়ে সব শোনা যাবে। এরকম কিছু কিছু ভুল ধারণা তাদের আছে, ওইগুলো দূর করাইতে হবে আর কি। তো আপনি যদি বোঝাতে পারেন যে ডিএমআর তো আসলে একটা ডিজিটাল প্রোটোকল, এবং তারা বুঝে, বিটিআরসি বুঝে না তা না, তারা বুঝে, তাদেরকে ঠিক মতো বুঝাতে পারলেই তারা দিবে, আশা করা যায়। ওভার। জি, থ্যাংক ইউ ভাইয়া। ফাহিম ভাই। আচ্ছা, আমি বেশি বিরক্ত নিচ্ছি। মাইক ব্যাক, সরি, রাবিবের কাছে আমার প্রশ্ন। আপনার প্রোফাইলটা অনেক সুন্দর, ন্যাচারাকে টেন্ট করা, কোনো এক জায়গায় ক্যাম্পিং করতেছেন। আচ্ছা, এই আমার মূলত এই রেডিও বা এই এর ব্যাপারে, অ্যামেচার এর ব্যাপারে স্বপ্নটা জাগে আমি যখন মাদ্রি হিমাল বেস ক্যাম্পে যাই, তখন দেখি যে ফরেন অনেকজনকে তারা ম্যান প্যাক এবং হচ্ছে যে ছোট আমরা দেখি নেটে যে এইচএফ যে কথা বলতেছিল পাহাড় থেকে। তো তখন থেকেই মূলত প্রায় আমার কি বলে স্যাটেলাইট ফোন সম্বন্ধে আমার একটা খুব বেশি আগ্রহ জাগে। যখন দেখতাম বিয়ার গ্রিলস থেকে শুরু করে বিভিন্ন যারা করতো সার্ভাইভাল ভিডিওগুলোতে দেখতাম, তখন থেকে মূলত মাথার ভিতরে ক্রীড়া জন্মায় যে কিভাবে কি করা যায় না করা যায়। গবেষণা করলাম, অনেক কিছু করে আসলে হ্যাম সম্বন্ধে জানা, তার পরবর্তীতে আগ্রহটা পরীক্ষার জন্য। এটা পার্সোনাল একটা আপনার কাছে আমার জানার ওয়ে আছে, মানে প্রশ্ন, সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে যদি আমি বিটিআরসি থেকে পারমিশন দিবে কিনা তো জানি না, যদি অ্যাপ্লাই করি যে আমার কাজ বা কি করি, যে এগুলো যদি অ্যাপ্লাই করি বা জানতে চাই, তারা কি কখনো আমাকে দেওয়ার চান্স আছে স্যাটেলাইট ফোন সম্বন্ধে? বা এটা যদি আপনি আমাকে পার্সোনালি বলতে চান, আমি পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করব, বা ওপেন প্ল্যাটফর্মে যদি বলতে পারেন বলতে পারেন। মাইক ব্যাক টু রাবি ভাই। হ্যাঁ, উত্তরটা হচ্ছে দিবে না। আমরা মানে আমি ইউএন এ আছি, তো ইউএন এজেন্সি গুলা ইভেন অনেক চেষ্টা করেছে। প্রতি বছর আমরা নিয়ম করে চিঠি দিই স্যাটেলাইট ফোনের জন্য, এমবাসি গুলাও দেয়, বাট অফিসিয়ালি বিটিআরসি এখন পর্যন্ত স্যাটেলাইট ফোনের পারমিশন দেয় না। সেটা থুরাইয়া হোক, কি ইনমার্টস্যাট হোক, কি ইরিডিয়াম হোক, এই তিনটার কোনোটার পারমিশনই দেয় না। কারণ হচ্ছে পলিসিগত, পলিসিতে কিছু ঝামেলা আছে যে কিছু কিছু জিনিস তারা চায় যে এই জিনিসগুলা স্যাটেলাইট কোম্পানি দিতে মানে টেকনিক্যালি পসিবল না দেয়া। কারণ স্যাটেলাইট কোম্পানিগুলো যেটা হয় যে স্যাটেলাইট অপারেটর থাকে একজন, আর প্রোভাইডার থাকে, মানে সার্ভিস প্রোভাইডার থাকে ডিফারেন্ট জন। যে স্যাটেলাইট কোম্পানি অপারেট করছে হয়তো ইন্টেলস্যাট, আর ওইটা দিয়ে মারলিংক ধরেন আপনাকে ইনমার্টস্যাটের একটা সার্ভিস দিচ্ছে। সো ইনমার্টস্যাট, মারলিংক এবং ইন্টেলস্যাট তিনটা কোম্পানি আলাদা আলাদা ভাবে কাজ করছে। তো ওই বিটিআরসি যখন যেসব জিনিস চায়, মুচলেখা চায়, যে কিছু কিছু জিনিস চায় যে কল ডিটেল রেকর্ড দিতে হবে, সাবস্ক্রাইবার ঠিক কোন জায়গা থেকে কথা বলছে চাহিবা মাত্র এটা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। তো সমস্যা যেটা হয়েছে যে প্রোভাইডার বলে আমি কল ডিটেল রেকর্ড দিতে পারবো, মানে সিমটা যে দেয়, কিন্তু স্যাটেলাইট, কিন্তু লোকেশন স্যাটেলাইট প্রোভাইডারের কাছে। স্যাটেলাইট প্রোভাইডারের কাছে চেলে বলে আমি তো তোমার সাবস্ক্রাইবারকে মানে ওই এন্ডকে আমি এইটা দিব না, এটা আমার পলিসিতে নাই। হ্যাঁ, ওর দেশের ওর স্যাটেলাইটের পলিসিতে নাই। এরকম বিভিন্ন জটিলতা দেখিয়ে ওই এটা আটকে যায় আর কি। ওই ঠিক আমাদের রেডিও যেমন 6 মিটার ফ্রিকোয়েন্সি ক্যান আছে সেই জন্য আটকে যায়, ওই রকম ওইটাও আটকে যায়। তো বড় বড় এজেন্সি যেহেতু পারে নাই, আই ডোন্ট থিঙ্ক পার্সোনালি আপনি বান্দরবনে যাবেন বলে, সেটা তো আরো সেন্সিটিভ, আসলে আরোই দিবে না। হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই নিয়ম আলাদা আছে। আপনি যদি এখন বলেন আমি হিমালয়ে যাব,
তখন ইউ হ্যাভ টু ফলো দ্যাট কান্ট্রিজ রুলস। আপনি তো নেপালে স্যাটেলাইট ফোন নিয়ে ইচ্ছা করলেই ঢুকতে পারবেন কি পারবেন না সেটাও আপনার চেক করতে হবে। তো আই ডোন্ট থিঙ্ক যে আপনি বান্দরবন দেখায় যে মোবাইলের নেটওয়ার্ক নাই স্যাটেলাইট ফোন আপনাকে দিবে, নট পসিবল। আহ বুঝতে পেরেছি বিষয়টা। তবে হ্যাঁ, কখনো যদি কোনো ট্র্যাকে দেশের বাইরে যাই, ইচ্ছা স্বপ্নটা আছে, বুঝতে পেরেছেন। আশা করি আপনি আপনার প্রেক্ষাপট থেকে আমার মনের আকাঙ্ক্ষা বাসনা বা এটার প্রতি আগ্রহটা আপনি বুঝতে পেরেছেন আশা করি। ওভার। হ্যাঁ বুঝতে পেরেছি, একসময় আমরাও অনেক ট্রেকিং করেছি, আই আন্ডারস্ট্যান্ড। তবে একটা জিনিস দেখেন, আপনি যেহেতু বললেন যে আমার প্রোফাইল দেখছেন ফেসবুকের, মনে হয় না কোথায় দেখলেন জানি না, তো আমরা ওই যে আয়োটা করি, হ্যাঁ, আইল্যান্ডস অন দ্য এয়ার, S21DX, এই কল সাইটটা সার্চ দিয়ে বেশ কিছু ছবি পাবেন। তো ওইটাও কিন্তু এরকম যে একটা নির্জন জায়গায় যেয়ে আমরা কিন্তু বেস স্টেজ লাগায় গোটা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন করছি, ফুল সেট আপ নিয়ে যেতে হয়েছে আর কি, ট্রাক নিয়ে। মারুফ ছিল আমাদের সাথে, এসিপি ছিল লাস্ট টাইম। তো ওইটাও খুব ইন্টারেস্টিং, মানে আপনি রিলেট করতে পারবেন আর কি, যে রিমোট জায়গায় যে অপারেট করার মজাটা। ওভার। ইনশাল্লাহ অবশ্যই। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 14 থেকে 15টা কান্ট্রি আমার ভিজিট হয়েছে। তো ইনশাল্লাহ যেদিনই কল সাইন পাবো, নেক্সট কখনো যদি আপনাদের ইন্টারন্যাশনাল কোনো ট্রিপ থাকে বা এরকম কোনো যাচ্ছেন, ইনশাল্লাহ আমি জয়েন করবো, ইনশাল্লাহ, কথা দিলাম। ইন্টারন্যাশনাল না, ন্যাশনাল। ইন্টারন্যাশনাল অত সোজা না, আপনি যেই কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে অপারেট করতে হলে তাদের লাইসেন্স নিতে হবে। রজার রজার। ফাহাদ শেষ করে দাও, ভাত খেতে যাবো। ফাহাদ, এই এসিপি আছো? জি ভাইয়া। ফাহাদ মনে হয় নাই, শেষ করে দাও তাহলে, আর তো কোনো কোশ্চেন নাই, দেরি হয়ে যাচ্ছে। দুঃখিত ভাইয়া, আমার ইন্টারনেটের প্রবলেম ছিল। হ্যাঁ, র্যাপ আপ করে ফেলো ফাহাদ। থ্যাংক ইউ সো মাচ রবি ভাই, এবং থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে এত লম্বা সময় থাকার জন্য। আমরা খুব দ্রুতই আপনাদের সাথে মক টেস্ট এবং অন্যান্য জিনিস নিয়ে চলে আসবো। তো শেষ হয়েও হইলো না শেষ, পরীক্ষায় আপনাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করছি, এবং আপনাদের একটা ফিজিক্যাল ক্লাসে অবশ্যই আপনাদের সবার সাথে মিট আপ করার আমাদের ইচ্ছা আছে। তো ফর নাও 73 এভরিওয়ান, এন্ড উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। সাবমিট ক্লোজ করতে পারো। 73 ভাইজান। রাস্তা কোথাও সেই